Hello viewers, welcome to Wrestle Bangla BD. ট্রাভেল চিফ রোমান রেন্স ফাইনালি জিমি ফ্যালনের শোতে এসেছে এবং এটা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে রোমান রেন্সের ইন্টারভিউ নিয়ে কথা বলেন, মানে বিস্তারিত আমাদের জানান। তো আমি আপনাদের জানাবো রোমান রেন্স অনেক কিছু বলেছে। রোমান রেন্স জিমি ফ্যালনের সাথে কথা বলার সময় সিএম পাঙ্ককে ডিসরেসপেক্ট করেছে এবং রেসলম্যানিয়ার আগে একটা ডিরেক্ট মেসেজ দিয়েছে সিএম পাঙ্ককে। সিএম পাঙ্কের যে ডিসরেসপেক্টফুল কমেন্ট ছিল রোমান এবং রোমানের ফাদারকে নিয়ে, এটার উপরও রোমান রেন্স তার রেসপন্স দিয়েছে। প্রথমে আপনাদের বলি রেসলম্যানিয়া ম্যাচটাকে হাইপ করার জন্য রোমান রেন্স কি বলেছে। রোমান রেন্স সিএম পাঙ্ককে মেসেজ দিয়ে বলে যে ফিল হচ্ছে সিএম পাঙ্কের রিয়েল নেম, বলে ফিল মোস্ট লাইকলি ইউ আর asleep right now and as you should be resting up because you need and you probably a little confused at your old age and you are probably wondering like why is Roman there and I am here at home, that is because I am a much bigger star than you. সিএম পাঙ্কের নাম নিয়ে রোমান রেন্স বলে মোস্ট লাইকলি যখন ইন্টারভিউটা হচ্ছে বা ইন্টারভিউটা বের হবে তুমি হয়তো ঘুমাবা, আর তোমার ঘুমানো উচিত কারণ তুমি বুড়ো। এখানে সে এজ নিয়ে যোগ করলো, বলে এই বুড়ো বয়সে তোমার আরাম করা উচিত। এবং তুমি হয়তো এটা দেখে কনফিউজ হবা যে রোমান রেন্স কেন এখানে আসছে বা এই শোতে গিয়েছে। চ্যাম্পিয়ন তো আমি, আমার তো এই শোতে যাওয়ার কথা ছিল। রোমান রেন্স বলে এটার অ্যান্সার সিম্পল, আমি এখানে এর জন্য আর তুমি ঘরে এর জন্য যে আই এম আ বিগ স্টার। রোমান রেন্স বলে সে লেভেল অ্যাবাভ সিএম পাঙ্কের থেকে এবং এটার অ্যাকচুয়াল রিজনও বলে, রিজনটা খুবই সিমিলার। এরপর রোমান রেন্সের ফাদারকে নিয়ে যে কমেন্ট করা হয়েছে সেটার বিষয়ে রোমান রেন্স বলে যে এটা খুবই রুড ছিল এবং তার এজ দেখলে মনে হয় যে এত সময় তার ম্যাচুরিটি এসে পড়ার কথা, বাট সিএম পাঙ্কের ম্যাচুরিটি আসেনি। এরপর সে বলে যে মাই ফাদার অফ অনার, মানে আমি আমার বাবার তরফ থেকে সিএম পাঙ্ককে 50 বার সামন ড্রপ মারবো। আর এই যে সামন ড্রপ এটা কিন্তু রোমান রেন্সের বাবা ইনভেন্ট করেছিল, মানে ফার্স্ট টাইম সে এটা মেরেছিল। তারপর থেকে সবাই এই সামন ড্রপ মেরেছে এবং এখন আমরা দেখি রোমান রেন্স, জিমি যারা আছে সামন সবাই এটা মারে। এছাড়াও রোমান রেন্স, জেসন মোনোয়াজ, তারপর জিব্রোস এক্সেট্রার কথা বলে, মানে এগুলো ইম্পর্টেন্ট না। এখানে রোমান রেন্স পুরা শোতে ডিসরেসপেক্টফুল করেছে সিএম পাঙ্ককে এবং লাস্টে গিয়ে এসে নিজেকে বিগ স্টার বলেছে। আপনাদের মতামত কি আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ডাব্লিউডাব্লিউ বিষয়ে কথা বলবো। আর ডাব্লিউডাব্লিউ একটা কন্ট্রোভার্সিয়াল শো অ্যানাউন্স করে দিয়েছে রেসলম্যানিয়ার পরে, হতে পারে এটা, হতে পারে না, এটা হবে এবং তার এটা অ্যানাউন্সও করে দিয়েছে। এবং এই শো এর নাম হচ্ছে কিল টনি শো। আপনাদের হয়তো মনে আছে যারা পুরানো ভিউয়ার্স, আপনাদের আমি বলেছিলাম যে এর আগের বছরও রেসলম্যানিয়ার পরে তারা এই শোটা করবে এবং ওই শোটা কিন্তু এয়ার করেনি তারা। আর এই বছরে যে শোটা হবে এটা তারা এয়ার করবে, মানে আমরা টিভিতে অথবা নেটফ্লিক্সে, মানে মেইনলি নেটফ্লিক্সে দেখতে পারবো। আর আমি কন্ট্রোভার্সিয়াল শো কেন বললাম, কারণ এই শো এর মধ্যে অনেক কিছু হয় এবং তারা কিন্তু এই শোটাকে লিক করেনি। লিক হওয়ার পর ডাব্লিউডাব্লিউকে অনেক ব্যাকল্যাশ দেওয়া হয়েছিল। টনি হিনক্লিফস একটা কমেডিয়ান, সে খুবই ব্রুটালি ফানি কমেডি করে এবং রেসিস্ট জোক, সেক্সিস্ট জোক এইসব নিয়ে সে কমেডি করে। ইভেন ডাব্লিউডাব্লিউ সুপারস্টারও এটাতে যখন এনজয় করেছিল এইসব জোক করার পর, তখন নায়া জ্যাক্সকে, পল হেমেনকে সবাই খারাপ ভাবে নিয়েছিল এবং তারা গালি দিয়েছিল, মানে তারা হেসেছিল কেন এর জন্য ফ্যানরা তাদেরকে গালি দিয়েছে। আর এগুলোর পর ডাব্লিউডাব্লিউ হয়তো কিছুই শিখেনি, তারা এখন নেটফ্লিক্সে এই শোটাকে প্রমোট করতেছে। আর এই শোটা হবে এপ্রিলের 20 তারিখে, আপনারা নেটফ্লিক্সে এটা দেখতে পারবেন। আমার মনে হয় নেটফ্লিক্সে যেহেতু আসতেছে কিছু না কিছু কন্ট্রোল করবে ডাব্লিউডাব্লিউ, একদম ওপেনলি জোক আর করবে না। আপনাদের মতামত কি আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর এজি স্টাইলের বিষয়ে কথা বলবো এবং AEW যারা আছে তারা অ্যাকচুয়ালি এজি স্টাইলকে সাইন করতে চেয়েছিল আর এই কথাটা রিভিল করেছে ক্রিস জেরিকো। আর ক্রিস জেরিকো এটা রিভিল না করলেও পারতো। আর এটা কেন বললাম, এটা পয়েন্ট করে যে ক্রিস জেরিকো হয়তো AEW তেই থাকবে। আপনারা তো ক্রিস জেরিকো রিপোর্টটা দেখতেই পাচ্ছেন। ক্রিস জেরিকো বলে যে আমরা, মানে সে নিজেকে এখানে ইনভলভ করে, আমরা অ্যাকচুয়ালি এজি স্টাইলকে সাইন করতে চেয়েছিলাম এবং এজি স্টাইল কি AEW এর জন্য ফিট হতো? ডেফিনেটলি ইয়েস। এজি স্টাইল খুব ভালো একটা পারফর্মার এবং রিয়েল লাইফেও সে খুব ভালো। কিন্তু আপনাদের একটা জিনিস বুঝতে হবে, যখন তুমি ভিন্স ম্যাকম্যানের কোম্পানি মানে ডাব্লিউডাব্লিউর জন্য কাজ করো, মানে আপনারা বুঝে যান যে কোম্পানি কিভাবে ওয়ার্ক করে, মানে কোম্পানির প্যাটার্ন আলাদা সে বোঝাতে চেয়েছে। AEW প্যাটার্ন আলাদা, ডাব্লিউডাব্লিউ প্যাটার্ন আলাদা। এবং এজি স্টাইল যে রিটায়ার হয়েছে এটার জন্য ক্রিস জেরিকো একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছে এবং তার মনে হচ্ছে এজি স্টাইল আসবে না, মানে রিটায়ার ভেঙে আসবে না। তারা ট্রাই করেছিল বাট তারা ফেল হয়েছে। এজি স্টাইল AEW তে গেলেই ভালো হতো। আমি পার্সোনালি এজি স্টাইলকে TNA থেকে চিনতাম এবং TNA থেকে তার ফ্যান হয়েছিলাম। রিক ফ্লেয়ার তখন তার পেছনে পল হেমেনের মতো থাকতো এবং তাকে খুব ভালো সাপোর্ট করতো। আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা কথা বলবো আইস
আইসো স্পিডের বিষয়, এবং আইসো স্পিডকে আপনারা রেসলমিনিয়া 42 তে দেখতে পারবেন। বডি স্ল্যাম থেকে আপডেট এসেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে আইসো স্পিডকে ডিসকাস করা হচ্ছে রেসলমিনিয়ার জন্য, এবং ডাব্লিউডাব্লিউ রেসলমিনিয়ার প্ল্যানে আইসো স্পিডকে রেখেছে। আর আমরা অলরেডি এটা জানতে পেরেছি মানডে নাইট র দেখে। আইসো স্পিড ব্যাকস্টেজ অনেক মাল্টিপল সেগমেন্টে ছিল, আমরা বুঝতে পেরেছিলাম যে ডাব্লিউডাব্লিউ হয়তো তাকে নিয়ে প্ল্যান করতেছে, মানে কিছু একটা প্ল্যান করতেছে। প্যান্টার সাথে ছিল, ডানহসেনের সাথে ছিল, তারপর ড্রাগন লির সাথে ছিল। এগুলো দেখে আইসো স্পিড কিন্তু আবার নিজেরটাই নিজে রিয়েক্ট করতেছিল ইউটিউব চ্যানেলে। এইটা আবার ডাব্লিউডাব্লিউ পোস্ট করেছে, মানে সবকিছু মিলে হয়তো তাকে নিয়ে একটা প্ল্যান করতেছে ডাব্লিউডাব্লিউ। এবং আপনাদের মজার বিষয় বলি, ডাব্লিউডাব্লিউ যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের যে ভিডিও, আইসো স্পিডের ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ নিয়ে এসেছিল। আর ভিডিও কোনটা? র্যান্ডি অর্টন তাকে আর কেউ মেরেছিল। আইসো স্পিড ফার্স্ট টাইম যখন প্রাইমের বোতল পরে এসেছিল তখন তাকে রেসলমেনিয়াতে আর কেউ মেরেছিল। ওই ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ নিয়ে এসেছে, আর এখনো সবচেয়ে বেশি ভিউ আছে। এবং ডাব্লিউডাব্লিউ যদি তাকে রেসলমেনিয়াতে প্ল্যান করে রাখে, আমি বলবো ডানহসেন ভার্সেস আইসো স্পিডের একটা ফান ম্যাচ হতে পারে। আপনাদের মতামত কি আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আপনাদের মানডে নাইট র বিষয় বলবো, আর এটা হচ্ছে একটা ডেটা। আপনারা আগের সপ্তাহে মানডে নাইট র দেখেছেন, এবং মানডে নাইট র 2.5 ঘন্টার হয়, স্ম্যাকডাউন 3 ঘন্টার হয়। এই ঘন্টাতে কিন্তু আমরা রেসলিং শো দেখি, মানে যে ঘন্টাগুলো আমি বললাম। আর এই রেসলিং শোতে কয় ঘন্টা রেসলিং হয়েছে সেটা আপনাদের বলে দেই। লাস্ট যে মানডে নাইট রটা হলো, সেখানে ডাব্লিউডাব্লিউ মাত্র 21 মিনিট রেসলিং আমাদের দেখিয়েছে। 100% থেকে মাত্র 14% রেসলিং আমরা দেখেছি। যদি 2.5 ঘন্টা শো থেকে আপনারা কমার্শিয়াল, অ্যাডভার্টাইজ সবকিছু বাদ দিয়ে আধা ঘন্টা বাদ দেন, আরো থাকে 2 ঘন্টা। 2 ঘন্টা শো এর মধ্যে মাত্র 21 মিনিট আমাদের রেসলিং দেখিয়েছে। 21 মিনিট বাদ দিয়ে যদি আমরা 1 ঘন্টা 39 মিনিট ধরি, এই 1 ঘন্টা 39 মিনিটে আমরা জাস্ট ব্যাকস্টেজ সেগমেন্ট, প্রোমো, ইটিসি দেখেছি। আর যদি একটা ফাইট শুরু হওয়ার আগে ম্যানেজার, তারপর ব্যাকস্টেজে যারা আছে চলে আসে, 21 মিনিটও রেসলিং হবে। রেসলিং তো তারা করতেই দেয় না, কিছু হলেই চলে আসে যে না তোমরা ফাইট করতে পারবো না, সরাই ফেলে। আমি কালকেও স্ম্যাকডাউনে রিভিউ করার সময় কথাটা বলেছি, এবং ডেটাতে দেখেন সেম জিনিসটাই চলে এসেছে। ডাব্লিউডাব্লিউ এর প্যাটার্ন চেঞ্জ করতে হবে, না হলে রেসলিং শো থাকবে না, এটা কমেডি শো হয়ে যাবে। এরপর আপনাদের রোমান রেন্স এর আরো একটা আপডেট দিব, আর এটা হচ্ছে আরেকটা ইন্টারভিউ। রোমান রেন্স কোডি রোডস এর উপর কমেন্ট করেছে। আপনাদের মনে আছে আমি আপনাদের একটা আপডেট বলেছিলাম, কোডি রোডস একটা ইন্টারভিউতে বলেছিল রোমান রেন্স যখন স্ট্রিট ফাইটারের সেটে এসেছিল তখন স্ট্রিট ফাইটারের যারা আছে তারা ভয় পেয়েছিল। আর কেন ভয় পেয়েছিল? মানে কোডি আর রোমান রেন্স যেন ঝগড়া না লাগে। কোডি রোডস ঠিক এইভাবেই বলেছে, তারা ভয় পেয়েছিল যেন আমি রোমান রেন্স এর সাথে ঝগড়া না লাগাই দেই। তো এগুলোর উপর রোমান রেন্স রেসপন্স করেছে। আর কোডি রোডসকে বাংলা ভাষায় বলি, সে কি বলেছে? সে মগা বলেছে কোডি রোডসকে, মানে বলদ বলেছে। টিএমজির সাথে রোমান রেন্স কথা বলেছে। রোমান রেন্স বলে আমি শুনেছি সে কি বলেছে, সে বলেছিল ফাইট হবে, এই হবে, ওই হবে। কিন্তু রুমার হচ্ছে কোডি রোডস নিজেই রিকোয়েস্ট করেছিল তারা যেন, মানে রোমান এবং কোডি একসাথে না দাঁড়ায়। কোডি রোডস নিজেই রিকোয়েস্ট করে রোমান রেন্সকে খারাপ বানিয়ে স্ট্রিট ফাইটারে যারা আছে তাদের উপর দোষ চাপিয়ে দিল। আর রোমান রেন্স বলে অবশ্যই কোডি রোডস নার্ভাস ছিল। কেন হবে না? কারণ ট্রাইবাল চিফ যেখানে আসে সবাই নার্ভাস হয়ে যায়। এবং রোমান রেন্স বলে কোডি রোডসকে দিয়ে ওরা হ্যান্ডেল করা যায় না। কোডি রোডস বুঝে না যে সে কি করবে, এর জন্য সে নিজেই রিকোয়েস্ট করেছে। লাস্টে গিয়ে বলে কোডি রোডস এমন ভাবে অ্যাড করতেছে যে স্ট্রিট ফাইটারে যারা আছে তারা এই কাজটা করেছে। রোমান রেন্স মেজর একটা অ্যালিগেশন দিল দেখেন কোডি রোডস এর উপর, এবং এখানে কোডি রোডস এর একদম ইনসাল্ট হয়ে গিয়েছে। জানি না কোডি রোডস এটাকে কিভাবে রেসপন্স করবে, বাট আমরা জানি কোডি রোডস কিছুটা হলেও রোমান রেন্সকে নিয়ে চলে, জেলাসি ফিল করে এবং পলিটিক্সও করে। তো সবকিছু মিলে এদের কারোর সাথে কারো মিল হবে না। আমি চাইও না এরা মিল হোক। আপনারা কি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।